ঠিক আছে, তার মানে সেভেন কলেজে আসো, ন্যাশনাল আসো, সবারই ম্যাথ পরীক্ষা সামনে, সবারই ম্যাথ পরীক্ষা আসতেছে। আমরা ম্যারাথন ক্লাসে প্রথম ক্লাসে আমরা নাম্বার সিস্টেম করিয়েছিলাম, সেকেন্ড ক্লাসেও নাম্বার সিস্টেম করিয়েছিলাম, 3 নাম্বার ক্লাসে আমরা সেট শেষ করেছি এবং ম্যাট্রিক্সের কিছু অঙ্ক করেছি। আজকে তারপর থেকে শুরু করব ম্যাট্রিক্সের বাকি অঙ্ক থেকে শুরু করব। যারা সেভেন কলেজ এবং ন্যাশনালে জয়েন করেছো প্রত্যেকের মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের, সো লিঙ্কটা কপি করে একটু দিয়ে দাও, হ্যাঁ, কারণ তুমি দিয়ে দিলে অন্যজন ক্লাস করতে পারবে। আমাদের অফলাইনের কোনো স্টুডেন্ট যদি ক্লাস করে থাকো, তাহলে সেও লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। এই মুহূর্তে সম্ভবত 51 না, কতজন লাইভ করছে একটু কমেন্টস করে লিখে দাও তো। তো আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই, আর পিডিএফটা দিয়ে দিয়েছি, পরে কিন্তু বললো না যে ভাইয়া পিডিএফ তো পাইনি। পিডিএফ কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। আচ্ছা, চলে আসি। আমরা নাম্বার সিস্টেম গুলো শেষ করেছি, থিওরি অফ সেট এটাও শেষ করেছি। আচ্ছা, 53 লাইভে আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো আমরা শেষ করে ফেলেছি আগের ক্লাসগুলোতে। ম্যাট্রিক্স শুরু করেছিলাম গত ক্লাসে। ম্যাট্রিক্স সম্ভবত আমরা 1 2 3 এগুলো শেষ, 4 5 5, সম্ভবত 5 পর্যন্ত করেছি না, একটু জানাও তো ম্যাট্রিক্স কি আমরা 5 নাম্বার পর্যন্ত করেছি? সুবর্ণা বলছে পিডিএফ অন হয় না, পিডিএফ অন হবে, ডাউনলোড করে নাও, ক্লিক করলেই তো ডাউনলোড হয়ে যাওয়ার কথা। প্রবলেম 6 তো মনে হয় করাইনি, তাই না? একটু জানাও তো, যে প্রবলেম 5 পর্যন্ত মনে হয় করিয়েছিলাম, 6 থেকে করাতে হবে আজকে, একটু কমেন্টস করো। আচ্ছা, 5 পর্যন্ত করিয়েছি, সবাই কমেন্টস করেছো, আমরা 6 থেকে করব। 6 থেকে যে ম্যাট্রিক্স, এগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হুম, 6 থেকে ম্যাট্রিক্স গুলা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 6 নাম্বারটা একটু পরে করব, আমরা আগে 9 নাম্বারটা শিখবো। 6 নাম্বারটা অনেক বড় ম্যাথ, আর একটু বেসিক ক্লিয়ার হইলে তারপরে 6 নাম্বারটা শেষের দিকে করাবো। আম, আমরা 9 নাম্বারটা আজকে আগে শুরু করব। প্রবলেম 9 থেকে দেখো, এখানে একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে বলেছে ডিটারমাইন দ্য ম্যাট্রিক্স এক্স, তোমাকে এক্স এর মান বের করতে হবে, যেখানে এখানে একটা, দুইটা, তিনটা রিকোয়ারমেন্ট দেওয়া। তো প্রথমে 1 নাম্বারটা করব, এ প্লাস বি মাইনাস এক্স সমান সমান 0, এটা করবো আগে। তো এখানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে গিভেন দ্যাট দিয়ে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দুইটা লিখে নিব। মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী কমেন্টস করেছো, ভাইয়া ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারের সাজেশন খুবই প্রয়োজন। আমি কিন্তু সাজেশন পোস্ট করেছি বিবিএ ভিশন কোচিং এই পেজে, আজকে সকালে অথবা দুপুরে অথবা সন্ধ্যায় বিভিন্ন ডিপার্টমেন্টের সাজেশন পোস্ট করেছি, তোমারটাও ওখানে পেয়ে যাবা। আচ্ছা, যেটা যেটা বলছিলাম যে 1 নাম্বার হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স সমান সমান 0, তাহলে আমি 1 নাম্বার অঙ্কটাকে উঠাবো, উঠানোর পরে এই যে এখানে যে মাইনাস এক্সটা ছিল, আমি মাইনাস এক্সটা যদি সমান চিহ্ন ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস এক্সটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, সমান চিহ্ন ডান পাশে আসলে একটু প্লাস হয়ে যাবে, তাহলে আমার এইখানে দেখো প্লাস এক্স হয়ে গেছে। তো প্লাস এক্স হওয়ার পরে আমরা উল্টা করে লিখতে পারি, এক্সটাকে বাম পাশে দিয়ে এ প্লাস বিটা সমান চিহ্ন ডান পাশে দিতে পারি, একই কথা। এরপরে এর জায়গায় আমি এ ম্যাট্রিক্সটা লিখেছি, প্লাস চিহ্ন দিয়ে বি এর জায়গায় বি ম্যাট্রিক্সটা লিখেছি। এবার মাঝখানে যোগ চিহ্ন, মানে যোগ করতে হবে, যোগ করা খুব সহজ। এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান যোগ করতে হবে, তাহলে একের সাথে -1 যোগ করলে, একের সাথে -1 যোগ করতে হবে, কিন্তু এখানে কি করেছে? আচ্ছা, এখানে এটা লিখে ফেলেছে, আমরা চাইলে একবারে শর্টকাটে করতে পারি, এটার দরকার নাই, হ্যাঁ, এই লাইনটা দরকার নেই, পরেরটা একবারে করব।
এক, আর এখানে -1, তাহলে আলটিমেটলি 0 হয়। এবার 4-এর সাথে এই -2 যোগ করব, তাহলে 4 আর -2 যোগ করলে শুধু 2 হয়। 3-এর সাথে এই 0 যোগ করব, 3 আর 0 হচ্ছে 3 হয়। 2-এর সাথে 5 যোগ করব, তাহলে 7 হবে। এখানে 2-এর সাথে 3 যোগ করব, তাহলে 3 আর 2-এ 5। এখানে 5-এর সাথে 1 যোগ করব, তাহলে 5 আর 1-এ 6। তাহলে যোগ করাটা খুবই সহজ। আশা করছি তোমরা প্রবলেম ওয়ানটা বুঝতে পেরেছো। এখানে 2 নাম্বারটাও সেম ভাবে করতে হবে, এক্স এর মান বের করতে হবে। 3 নাম্বারটাও সেম ভাবে এক্স এর মান বের করতে হবে। এটা মনে হয় করানোর দরকার নেই, তোমরা পারবা কিনা একটু বলো। 9-এর 2 এবং 3, এই দুইটা কি তোমরা নিজে নিজে পারবা? একটু কমেন্টস করে জানাও যে এটা নিজে নিজে পারবা কিনা। সাদিয়া তাসনিম বলছে 7 কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশন কবে দিবেন? আজকে রাতেই পাবা, সাজেশন সব রেডি, শুধু পোস্ট করতে হবে আর কি। বাকি ডিপার্টমেন্ট গুলো পোস্ট করে দিয়েছি, মনে হয় একটা বা দুইটা ডিপার্টমেন্ট বাকি আছে, এইগুলোও রাতে সব পোস্ট হয়ে যাবে। ওকে, আমরা তাহলে 9 নাম্বার যেহেতু পারবো, সবাই কমেন্টস করেছো। আর 3 নাম্বারটা জিজ্ঞেস করেছে সুদীপ। 3 নাম্বার হচ্ছে 2a + b - x = 0। তো চলো 3 নাম্বারটা দেখে আসি। 3 নাম্বারটা হচ্ছে এটা, আমরা তাহলে এক্সটাকে সমান যেন ডান পাশে দেবো, তাহলে আমাদের +x হয়ে যাবে। হ্যাঁ, এক্সটাকে সমান যেন ডান পাশে দিলে +x হয়ে যাবে। তাহলে উল্টা করে দেখো, x = 2a + b। এর জায়গায় এর মান বসাও। এই যে 2, তাহলে আমরা বাইরে রেখে দিলাম, এর জায়গায় এ ম্যাট্রিক্স, বি এর জায়গায় বি ম্যাট্রিক্স। এবার 2 দিয়ে সবগুলোকে গুণ দিবা। 2 দিয়ে 1-কে গুণ করলে 2, 2 দিয়ে 4-কে গুণ করলে 4 দোকানে 8, 3-কে গুণ করলে 3 দোকানে 6, এখানে 2 দোকানে 4, এই সবগুলো গুণ করে দিয়েছি। তারপরে যোগ করব। আশা করছি এটা তোমরা পারবা। এটাও তোমরা পারবা, প্রবলেম 10ও পারবা। এটাও সেম ভাবে করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তো এটাও তোমরা বাসায় করে নিবা, প্রবলেম 10। এটাও আমি করাচ্ছি না, যেহেতু সিমিলার অঙ্ক, তোমরা বাসায় পারবা। সুবর্ণা, ন্যাশনাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাজেশন যেটা দিয়েছি ওইটাই ফাইনাল সাজেশন, ওইটা থেকেই পড়তে হবে। আচ্ছা, তাহলে 10 নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, 10 নাম্বারটা আমি করাচ্ছি না। 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাঝে মাঝে আসে। এখানে বলেছে a + b এর মান দেওয়া আছে, আর a - b এর মান দেওয়া আছে। দেখো, সবসময় কি দেওয়া থাকে? এর মান দেওয়া থাকে, বির মান দেওয়া থাকে, এর মান থাকে, বির মান থাকে। কিন্তু এখানে a + b দেওয়া আছে, a - b দেওয়া আছে, তোমাকে a b বের করতে হবে। এখন কিভাবে বের করব ab? নর্মালি a আর b দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমাদেরকে a + b বের করতে হয়, a - b বের করতে হয়। কিন্তু এখানে উল্টা, এখানে a + b দেওয়া আছে, a - b দেওয়া আছে, তোমাকে ab বের করতে হবে। আমরা এটা কিভাবে করতে পারি? এটা আমরা দুইটা দুইটা সমীকরণ ধরে নিব। a + b = এটা একটা সমীকরণ, a - b = এটা একটা সমীকরণ। এবার দুইটা সমীকরণ ধরো, এটা আমরা এক এক নাম্বার সমীকরণ ধরলাম, আর এটা আমরা 2 নাম্বার সমীকরণ ধরলাম। তাহলে দুইটা সমীকরণ যোগ করব আমরা। নাও অ্যাডিং দ্য ইকুয়েশন 1 and 2 উই গেট। দুইটা সমীকরণ আমরা যোগ করছি, তো যোগ করলে এই a + b এর সাথে এই a - b যোগ চিহ্ন দিয়েছি, দেখো মাঝখানে যোগ চিহ্ন। আর এই ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স যোগ করছি, তাহলে দেখো -b + b কাটাকাটি যায়, তার থাকে শুধু 2a। আর এটা যোগ করলে 4-এর সাথে 3 যোগ করলে কত হবে? 7। 8-এর সাথে 5 যোগ করো, তাহলে 13 হবে। 3-এর সাথে 4 7 হবে, আর 0-এর সাথে 2 2 হবে। তাহলে এখানে আমরা যোগ করে দিয়েছি। এবার 2 এ পাশে কি আসলে কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে 1/2 আকারে লেখা যায়। ভাগ আমরা একদম পুরোপুরি নিচেও লিখতে পারি, আবার 1/2 আকারেও লিখতে পারি। তাহলে আমার এর একটা মান বের হয়ে গেল। দেখো তো এর মানটা বের করা বুঝতে পেরেছো কিনা, একটু জানাও কমেন্টস করে। এর মানটা বের করা বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত কমেন্টস করে জানাও। আমরা যোগ করেছি, এর মান বের হয়ে গেছে, এখন বিয়োগ করব। তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে এর মানটা বের হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করো, a + b মাইনাস a - b, এই জায়গায় মাইনাস চিহ্ন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা প্লাস দিয়েছি কেন জানো? কারণ এই যে আগে মাইনাস থাকার কারণে এই জায়গাটা প্লাস করে দিয়েছি।
তাহলে এখন এ আর এ কাটাকাটি যাবে, তাহলে থাকে 2b। এবার বিয়োগ করো, বিয়োগের নিয়ম তো জানো, 4 থেকে 3 বিয়োগ করো 1 হবে, 8 থেকে 5 বিয়োগ করো 3 হবে, 3 থেকে 4 বিয়োগ করো -1, 0 থেকে 2 বিয়োগ করলে -2। এবার 2 এই পাশে নিয়ে আসলে 1/2 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে বি এর মান। তাহলে এর মান আর বির মান আমরা এইভাবে বের করব, তুমি একটু কমেন্টস করে জানাও এর মান আর বির মান তুমি পারবা কিনা বের করতে। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাও। আমি বলেছি যে লাইভ ক্লাসে যুক্ত হলে অবশ্যই কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে আসলে ক্লাস জমে না। ঠিক আছে? ক্লাস না জমলে দেখা যাচ্ছে আমি কয়েকটা অঙ্ক করিয়ে দ্রুত ক্লাস শেষ করে দিব। আর যদি ক্লাস জমে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা আছো ততক্ষণ পর্যন্ত লাইভ ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। তাহলে একটু কমেন্টস বেশি বেশি করতে হবে সবাই, ঠিক আছে? 55 জন থেকে 60 জন মতো লাইভ ক্লাস করতেছো। তাহলে সবাই একটা করে কমেন্টস করলে 60টা কমেন্টস আসে 1 সেকেন্ডে। একটা কমেন্টস করলে 1 সেকেন্ডে 60টা কমেন্টস আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলসতা। এখন বললো যে ভাইয়া শীতকাল, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছি, কমেন্টস করতে কষ্ট হচ্ছে, তাই না? এখন যদি এই অজুহাত দাও তাহলে কিছু বলার থাকবে আমার? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অনেকে কমেন্টস করতেছে, আমি সবার সবার কমেন্টস পড়ি, সবার আইডি নামটা পড়ি, দেখি কারা কারা কমেন্টস করতেছে। তাহলে এটা আমরা পারবো, আমরা এটা পারবো কিনা। 12 2 নাম্বার অঙ্কটা গত ক্লাসে করিয়েছিলাম, ফাংশনের অঙ্ক। এরকম অঙ্ক গত ক্লাসে শিখিয়েছিলাম, ফাংশনের অঙ্ক। x² - 5x + 6, এই ফাংশনের অঙ্ক গত ক্লাসে করিয়েছিলাম, এটা করব না যেহেতু এটা গত ক্লাসেই শিখিয়েছি। তবে 12 1 নাম্বারটা, এইটা এটা ফাংশনের অঙ্ক, বাট এটা একটু ডিফারেন্ট। দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে ডিটারমাইন a²। a² কিভাবে বের হবে? এ আর এ গুণ করলে a² বের হয়ে যাবে, আমরা জানি একদম সহজ নিয়ম, এ আর এ দুইটা গুণ করলে a² বের হয়ে যাবে। a² বের করার পরে বলছে শো দ্যাট x² + 3x - 10 = 0। এখন এখানে একটা আয়ের মান দেওয়া আছে 1001। আমি বলেছি আয়ের মান যদি দেওয়া নাও থাকে তারপরেও ফাংশনের অঙ্কে আই নিয়ে আসতে হবে। ফাংশনের অঙ্কে আই নিয়ে আসতে হবে, কোথায় বলেছিলাম? এই যে আমাদের অঙ্কে দেওয়া আছে f(x), আর তুমি এখানে লিখবা হচ্ছে f(a). আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে কিভাবে করবো অঙ্কটা। এখানে আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে একটা, দেখো, আর a² বের করতে হবে কিভাবে? এ আর এ দুটো গুণ করলে a² বের হয়ে যাবে। এখন এই যে সমীকরণ যেটা দেওয়া আছে x² + 2x - 10 এখন এইটা কিভাবে করব? তাহলে আমাদের যেহেতু এখানে এ দেওয়া আছে, তো আমরা এই সবগুলোকে f(x) লিখে ফার্স্টে অঙ্কটা উঠাবো। x² + 3x গত ক্লাসে শিখিয়েছি, এই জন্য আমি এটা শেখাচ্ছি না, জাস্ট একটু ধারণা দিচ্ছি, সমান সমান 0। তাহলে এই f(x) এর জায়গায় আমি যদি f(a) লিখি, তাহলে যেখানে যেখানে x আছে সব জায়গায় a হয়ে যাবে, তাহলে a²+3a - 10 = 0। এখন a² মান বের করতে হবে, a² তো আমরা শুরুতেই বের করে ফেলতেছি, তাহলে এটার মান পাচ্ছি 3a। 3a কিভাবে করব? 3 লিখবো, আর এর জায়গায় এ ম্যাট্রিক্সটা লিখবো, দেন গুণ দিলে 3a -10 লাস্টের সংখ্যার সাথে আমি শিখিয়েছিলাম আই বসাতে হয়। অঙ্কে দেওয়া থাকলেও বসাতে হবে, না দেওয়া থাকলেও বসাতে হবে লাস্টের সংখ্যার সাথে, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা আমি করাচ্ছি না, কারণ গত ক্লাসে এই ফাংশনের অঙ্ক আমি শিখিয়েছি, জাস্ট আজকে একটু ধারণা দিয়ে দিলাম, আর কিছু না। এই অঙ্কটা প্রবলেম 13, প্রমাণ করতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন এই অঙ্কটা পারবো কিনা আমরা, এখানে এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে ফার্স্টে কি করব? লেফট হ্যান্ড সাইড দিয়ে এ আর বি যোগ করব। ফার্স্টে আমরা এ আর বি কি করব? যোগ করব। যোগ করার পরে যেটা হবে, যোগ করার পরে যা হবে ওইটা দুইবার লিখে গুণ করব, তাহলে a+b² পাবো। আবার বলছি, দেখো কি করব, এ আর বি ফার্স্টে যোগ করবো, এই দেখো যোগ করেছি।
তো যোগ করলে আমাদের এইটা বেরোইছে, এই যে 2363। এই 2363 এটা আমরা দুইবার লিখে গুণ দিব। এটা আমরা দুইবার লিখে গুণ দিব 2363। এই দুইবার লিখে গুণ দিলে তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের হবে। আমরা এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বের করেছি, এই যে দুইবার লিখে গুণ দিয়েছি। তাহলে আমাদের এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এবার আসো রাইট হ্যান্ড সাইড, কি আছে? এ স্কোয়ার আছে, 2ab আছে, বি স্কোয়ার আছে। তো এ স্কোয়ার কিভাবে বের করবো? এ আর এ দুইবার গুণ দিব। বি স্কোয়ার কিভাবে পাবো? বি আর বি দুইবার গুণ গুণ দিব। 2ab কিভাবে পাবো? এ আর বি গুণ দেওয়ার পরে যেটা বের হবে তার সাথে 2 গুণ দিব, তাহলে তো 2ab বের হয়ে গেল। তো সবগুলা করেছি, প্রথমে এ স্কোয়ার, এ ডাবল লিখেছি, বি স্কোয়ার, বি দুইবার লিখে গুণ করেছি, আর 2ab প্রথমে 2 লিখেছি, তারপরে এর মান বির মান। এ আর বি আগে গুণ করে নাও, গুণ করে যেটা বেরোবে তার সাথে 2 সবার সাথে গুণ করে দিবা। দেন এবার সিরিয়ালে সাজিয়ে ক্যালকুলেশন করবা। তাহলে আমাদের বলেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার নট ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে যে মানটা বেরোলো সেটা হচ্ছে যে এইটা, আর এটা ক্যালকুলেশন করে যেটা বেরোলো এটা, দুইটা মান কিন্তু মিলে নাই। তো দুইটা মিলবে না, এটাই আমাদের বলেছে যে দুইটা মিলবে না, প্রমাণ করো। তো আমরা প্রমাণ করলাম দুইটা মিলে নাই। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে আসে। আনিসুর রহমান বলছে আজকে ক্লাস রুটিন পাইলাম না। ক্লাস রুটিন দিছি তো। ক্লাস রুটিন বিবিভিশন কোচিং এর পেজে দিছি, বিবিভিশন অফিসিয়াল গ্রুপে দিছি, আমার ফেসবুক টাইম লাইনে দেওয়া আছে, সব জায়গায় দিছি তো ক্লাস রুটিন। 14 নম্বর ফাংশনের অঙ্ক, আশা করছি এটাও তোমরা পারবা। এটাও ফাংশনের অঙ্ক। 15 নম্বর ফাংশনের অঙ্ক, এটাও তোমরা পারবা, এটাও তোমরা করবা বাসায়, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, পিডিএফটা দিয়ে দিয়েছি। এই 16 নম্বরটা দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে বলেছে প্রমাণ করো এ স্কোয়ার সমান সমান 2a। প্রমাণ করতে হবে এ স্কোয়ার সমান সমান 2a, তাহলে আগে লেফট হ্যান্ড সাইড করবা এ স্কোয়ার। এখন এ স্কোয়ার কিভাবে করব? এ আর এ দুইবার গুণ দিব, তাহলে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার বের হয়ে গেছে। এবার আসো 2a, 2a মানে কি? এই এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ দিবা, তাহলে এই যে 2a, এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ দিবা, তাহলে 2 দ্বারা সবগুলোকে গুণ করলে সবগুলো 2 হয়ে যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। 16 নম্বর, দেখো এটা বুঝতে পারো কিনা। আচ্ছা, 9 নম্বর যেটা, এটা 6 নম্বর যেটা বাদ দিয়েছিলাম ওইটার 17 নম্বর একই অঙ্ক, একটা করাবো, শেষের দিকে করাবো। 18 নম্বর, এগুলোকে বলে হচ্ছে প্রমাণের অঙ্ক, ডিটারমিনেটের প্রমাণের অঙ্ক, এগুলোকে বলে হচ্ছে ডিটারমিনেটের প্রমাণের অঙ্ক। প্রিয়া বলছে যে 7 কলেজ বিজনেস ম্যাথ পিডিএফ ফিনান্স ফার্স্ট ইয়ার পেলাম, ম্যারাথন ক্লাস নামে পোস্ট করেছি, হ্যাঁ, বিবিএশন কোচিং যেখানে লাইভ চলছে এই পেজেই ম্যারাথন ক্লাস নামে পিডিএফ পোস্ট করেছি, ওটা ডাউনলোড করে নাও, বিজনেস ম্যাথের পিডিএফ ওইটা। তো 18 নম্বর হচ্ছে ডিটারমিনেট প্রমাণের অঙ্ক, আবার বলছি ডিটারমিনেট প্রমাণের অঙ্ক। তো ডিটারমিনেট প্রমাণের অঙ্ক কিভাবে করতে হয় খেয়াল করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এই লাস্টে যে কয়টা করাবো এখন খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাট্রিক্সের অঙ্কগুলো, ডিটারমিনেট প্রমাণ। তো খেয়াল করো, এখানে বলছে প্রুভ দ্যাট, এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে অঙ্কটা উঠাবো। অঙ্ক উঠানোর পরে আমাদের দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডটা কি আছে। রাইট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস বি, আছে বি মাইনাস সি, আছে সি মাইনাস এ। এই এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। এ মাইনাস বি কিভাবে পাবো? এখন বললো যে ভাইয়া এইখানে একটা এ আছে আর এইখানে একটা বি আছে, এখান থেকে এ টারে নিয়ে আসেন আর এখান থেকে বি টারে নিয়ে আসেন, আর মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দেন, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে। আবার বলে ভাই এখানে বি আছে, এই জায়গাটায় সি আছে, ওখান থেকে বি নিয়ে আসেন আর এখান থেকে সি নিয়ে আসেন, মাঝখানে মাইনাস চিহ্ন দেন, বি মাইনাস সি হয়ে যাবে। তাহলে এইভাবে করলে হবে না, কারণ একটা সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা আমরা নিতে পারবো না। আমরা এইভাবে বিয়োগ করতে পারবো, তবে পুরো ফ্যামিলির সাথে ফ্যামিলি বিয়োগ করতে হবে। শুধু এই বাসা থেকে ছেলে নিবা আর এই বাসা থেকে মেয়ে নিবা, দুজন আলাদাভাবে চলে যে মাইনাস হয়ে যাবে, এরকম করা যাবে না। তাহলে বিয়ে শাদী দিতে গেলে ফ্যামিলি টু ফ্যামিলি, এই পুরো ফ্যামিলির সাথে এই পুরো ফ্যামিলির বিয়োগ করা যাবে। ঠিক আছে।
এখন তাহলে এ মাইনাস বি করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, এই প্রথম কলামের সাথে সেকেন্ড কলাম বিয়োগ করে দিব। তাহলে এ মাইনাস বি পেয়ে যাব। প্রথম কলামের সাথে সেকেন্ড কলাম বিয়োগ, আর সেকেন্ড কলামের সাথে থার্ড কলাম বিয়োগ, তাহলে বি মাইনাস সি পাবো। তো আমরা তাই করেছি, দেখো। এই প্রথম কলামের সাথে যদি সেকেন্ড কলাম বিয়োগ করতে যাই, তাহলে ওয়ানের সাথে ওয়ান বিয়োগ, এর সাথে বি বিয়োগ, এই স্কোয়ারের সাথে বি স্কোয়ার। দেখো, ওয়ানের সাথে ওয়ান বিয়োগ করলে জিরো, আর এর সাথে বিয়োগ করলে এ মাইনাস বি, আর এই স্কোয়ারের সাথে বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়, বি থেকে সি মাইনাস করলে বি মাইনাস সি, বি স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ দিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর লাস্টের 3 নাম্বার কলাম যেটা আছে সেটা হুবহু তাই লিখে দিয়েছি। আর এটা সাইড নোট, সাইড নোট দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা কি করলাম? প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ, আর দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম বিয়োগ, আর 3 নাম্বার কলামটা যা ছিল তাই লিখে দিলাম। তাহলে এখন এখান থেকে আমরা একটু ভেঙে ভেঙে করি। জিরো আছে, জিরো দিলাম। এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বিটা লিখে দিলাম। নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়, আমরা সূত্র করে দিলাম। পরে এখানে জিরো আছে, জিরো দিলাম। বি মাইনাস সি আছে, আমরা বি মাইনাস সি দিলাম। এখানে একটা সূত্র হয়ে যায়, এটা হলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আমরা সূত্র ভেঙে নিলাম, এখানে যা আছে তাই, ওয়ান সি সি স্কোয়ার। এবার আমরা ডিটারমিনেট চিহ্ন দিয়ে দিব। এটার পরে আরেকটা লাইন ভেঙে করতে চাই। আমরা ডিটারমিনেটের নিয়ম জানি তো, তাই না? একটু আগের ক্লাসে শিখাইছিলাম, প্লাস মাইনাস প্লাস। এরপর এখানে একটা ডিটারমিনেট চিহ্ন, এখানে একটা ডিটারমিনেট চিহ্ন, এখানে একটা ডিটারমিনেট চিহ্ন। এবার শুরুতে উপরের যে সংখ্যাগুলো আছে, জিরো জিরো ওয়ান, এখানে জিরো বসাইতে হবে, এখানে জিরো বসাইতে হবে, এইখানে ওয়ান বসাইতে হবে। তো যেহেতু প্রথম দুইটা জিরো, আমি ভিতরে আর মান লেখার দরকার নেই, কারণ ভিতরে যাই মান লিখবো না কেন আলটিমেটলি গুণ করলে জিরো। এই জন্য আমি ওইটা আর লিখতেছি না। এখন এই ওয়ান বরাবর সারিবাদ, কালারটা চেঞ্জ করে নেই। ওয়ান বরাবর সারিবাদ, ওয়ান বরাবর কলাম বাদ। এই ওয়ান বরাবর সারি কলাম বাদ দিয়ে যেটা থাকে সেটা এখানে বসাইতে হবে, অর্থাৎ এ মাইনাস বি, নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঘরটা ছোট হয়ে গেছে, দাঁড়া আমি বাড়াই দিচ্ছি। আর আছে হচ্ছে বি মাইনাস সি, আর নিচে হলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটা ডিটারমিনেট দিয়ে দিব। তাহলে শুধুমাত্র শুধুমাত্র আমরা কোনটা নিব? এখানে যে ওয়ানটা আছে, লাস্টে যে ওয়ান আছে, এই ওয়ান বরাবর সারি বাদ কলাম বাদ, বাকি যেটা থাকে সেটা লিখবো। আর এই জিরো বরাবর সারি কলাম বাদ দিয়ে যেগুলো আছে এগুলো লেখার দরকার নেই, এগুলা লেখার দরকার নেই। আলটিমেটলি এই লাইনটাই আমি লিখবো না, এই লাইনটাই আমি লিখবো না। তাহলে কি লিখবো? ডিরেক্ট শুধু এতটুকু লিখবো, শুধু এতটুকু। দেখো আমরা এই জায়গাটাই, হুম, এটা মুছে দিই, আমি মুছে দিই, ফ্রেশ করে লিখি। আমরা পরের লাইন যেটা করব, শুধুমাত্র এ মাইনাস বি, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই পাশে হচ্ছে বি মাইনাস সি, আর এখানে হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এটা কিভাবে আসলো আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি, বাট আমরা শুধুমাত্র এতটুকু লিখবো, বাকিগুলা লেখার দরকার নেই। এবার আমরা কমন নিব। দেখো তো, এই প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যায়, উপরেও আছে আবার নিচেও আছে, তাহলে এ মাইনাস বি কমন নাও। আবার সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি কমন যায়, উপরেও আছে নিচেও আছে, তাহলে বি মাইনাস সি কমন নাও। তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস সি কমন নিলে উপরে কিছু থাকে না, এখানে ওয়ান থাকে, আর নিচে থাকে শুধু এ প্লাস বি। এই পাশে বি মাইনাস সি কমন নিছি, উপরে কিছু থাকে না, ওয়ান থাকে, নিচে থাকে বি প্লাস সি। এবার এ মাইনাস বি বি মাইনাস সি লিখে নিলাম। এবার আড়াআড়ি গুণ, ফার্স্টে এই কোণাকুণি গুণ, ওয়ানের সাথে গুণ করলে বি প্লাস সি হয়। তারপর একটা মাইনাস চিহ্ন দিয়ে এই কোণাকুণি গুণ, এ প্লাস বি, কিন্তু মাঝখানে মাইনাস থাকার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস বি মাইনাস বি কাটাকাটি থাকে সি মাইনাস এ, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা। নাফিজা বলেছে বিজনেস ম্যাথের মতো অন্যগুলোর পিডিএফ দেওয়া হবে কিনা ম্যারাথন ক্লাসে। যেগুলোর ম্যারাথন ক্লাস হবে সেইগুলোর পিডিএফ দেওয়া হবে, বাকিগুলো আমাদের জেনারেল লেকচার শিট গুলো পড়লেই হবে।
মারিয়া বলছে জয়েন হতে লেট করলাম, সমস্যা নাই, ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে নিবা। ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অন্য সাবজেক্টের সাজেশন দিলে দিয়েছি, বিবিএ কোচিং পেজে চলে যাও, পেয়ে যাবা। তাহলে এগুলা হচ্ছে ডিটারমিনেটের প্রমাণ। এরকম ডিটারমিনেটের প্রমাণ কয়েকটা তোমাকে শিখতে হবে। 18 করাইলাম, এরপরে আর আছে কিনা দেখি, সেগুলো একটু বাসার কাজ দিয়ে দিব, ট্রাই করবা। নাই আর নাই, বাট এরকম কিছু প্রমাণ আছে, তোমরা এগুলা একটু বাসায় করবা, ঠিক আছে? ডিটারমিনেটের প্রমাণ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, এবার সব থেকে বড় অঙ্ক যেগুলো বাদ দিয়েছি, 6 নাম্বার বাদ দিয়েছিলাম, তারপরে যে আর একটা 17 নাম্বার বাদ দিয়েছিলাম, এখন 19 নাম্বার থেকে আমরা শুরু করব ওই বড় ম্যাথ গুলো। ইসমাইল হোসেন দিহান, আমাদের আজিমপুর ব্রাঞ্চের একজন এক্স স্টুডেন্ট, খুবই ভালো ছেলে, অনেক ভদ্র ছেলে। যদিও এখন পড়াশোনা শেষ, এখন আর দেখা হয় না, কিন্তু ব্যাচটা অনেক ভালো ছিল এদের ব্যাচটা। এদের ব্যাচের আমাদের একটা স্মৃতি আছে। এদের ব্যাচে একটা গ্রুপ ফটো ওয়ালমেট আকারে দিয়েছিল এরা, যেটা আমাদের বিবিএ ভিশনে এখনো আছে সেটা। তো ব্যাচটা খুবই ভালো ছিল, মিস করি ওদেরকে। আচ্ছা, এরপরে পপি বলছে যে ভাইয়া এগুলো শীট পাবো না, শীট দিয়েছি তো পপি, আমার এই যে বিবিএ ভিশন কোচিং পেজে দেওয়া আছে, দেখো। আচ্ছা, সঞ্জু বলছে ইনভার্সের ম্যাথ করান। সঞ্জু, আমি মাত্রই বলেছি যে দুইটা ম্যাথ, মানে দুইটা ম্যাথ না, বলেছি যে যে বড় ম্যাথ গুলো যেগুলো বাকি আছে সেগুলো এখন করাবো। তো ওইটাই হচ্ছে ইনভার্স আর ক্রেমার্স এর ম্যাথ করাবো। ইন্টারমিডিয়েটে ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার হলে ভালো হতো, ঠিক আছে, এটা নেওয়ার চেষ্টা করব। তা 19 নাম্বার অঙ্কটা যেটা করাবো, এটা হচ্ছে ক্রেমার রুলস এর অঙ্ক। এটা হচ্ছে ক্রেমার রুলস। ক্রেমার হচ্ছে একজন ব্যক্তির নাম। উনি যেমনে যেমনে অঙ্ক করেছে, আমরা সেমনে সেমনেই অঙ্ক করব, ওইটাই হচ্ছে ক্রেমার রুলস। তো অঙ্কটা দেওয়া থাকবে এইভাবে, তিনটা সমীকরণ দেওয়া থাকবে এইভাবে, আমাদের তিনটা সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে বলবে যে ক্রেমার রুলস করো। তিনটা সমীকরণ দিয়ে বলবে ক্রেমার রুলস করো। তো তিনটা সমীকরণ থেকে কিভাবে ক্রেমার রুলস করব, চলো একটু শিখে আসি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো, এই অঙ্কটা ম্যাট্রিক্স আকারে দেওয়া নেই, সমীকরণ আকারে দেওয়া আছে, এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো। পপি বলছে ভাইয়া শীট নিয়েছি, ওখানে আছে তো। এটা গতকালকে রেডি করেছি, গতকালকে রেডি করেছি, এই শীটটা গতকালকে বানিয়েছি। এই শীটটা গতকালকে বানিয়ে পিডিএফ ফাইল আজকে আপলোড করেছি। আচ্ছা, তাহলে ক্রেমার রুলসের কি দেওয়া থাকবে বলেছি, সমীকরণ দেওয়া থাকবে। এখানে সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণ থেকে আমরা আগে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে। তো ম্যাট্রিক্স আকারে কিভাবে সাজাবো আমি শেখাই। প্রথম সমীকরণে দেখো, এক্স এর সাথে কি আছে বলো, 3 আছে। ওয়াই এর সাথে কিছু নাই, মানে আমি ধরে নিব 1 আছে। আর জেড এর সাথে কিছু নাই, মানে আমি ধরে নিব 1 আছে। পরের সমীকরণটায় যাই, এক্স এর সাথে কিছু নাই, 1 ধরে নিব। ওয়াই এর সাথে -2 আছে, তাহলে এখানে ধরবো -2। জেড এর সাথে কিছু নাই, আমি 1 ধরে নিব। তার নিচের সমীকরণে এক্স এর সাথে 4 আছে, ওয়াই এর সাথে 3 আছে, জেড এর সাথে 2 আছে। এগুলো আমি ধরে নিলাম। এবার আমি একটা থার্ড বাকেট দিয়ে দিব, ম্যাট্রিক্স আকারে সাজাইলাম। আর এই পুরো অঙ্কটার মধ্যে এক্স ওয়াই এবং জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড, এইটা নিয়ে আমি একটা ম্যাট্রিক্স করব। এবং সমান চিহ্ন ডান পাশে কি আছে, 2 আছে। এরপরে -9 আছে, 1 আছে, এইটা নিয়ে আর একটা ম্যাট্রিক্স করব। এভাবে আমরা প্রথমে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিব। এভাবে আমরা ম্যাট্রিক্স আকারে অঙ্কটা সাজিয়ে নিব, ঠিক আছে? তো সাজিয়ে নেওয়ার পরে, তারপরে আমরা এই প্রথমটাকে এ ধরে নিব, তারপরেরটাকে বি, তারপরটাকে সি। বিসি না ধরলেও হবে, প্রথমটাকে এ ধরলেই হবে। তো আমরা দেখো প্রথমে এই যে এখানে সাজিয়ে নিয়েছি।
সাজিয়ে নেওয়ার পরে এই প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরেছি, দেখো এই যে এ ধরেছি প্রথম ম্যাট্রিক্সটাকে। এখন মূলত প্রশ্ন হচ্ছে ভাইয়া এই অঙ্ক থেকে আমি কি বের করব? এই অঙ্ক থেকে আমি এক্স এর মান বের করব, ওয়াই এর মান বের করব, এবং জেড এর মান বের করব। এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তো এক্স ওয়াই জেড এর মান বের করার সূত্র আছে। এক্স এর মান বের করার সূত্র হচ্ছে ডিটারমিনেট A1 ডিভাইডেড ডিটারমিনেট এ। ওয়াই এর মান বের করার সূত্র হচ্ছে ডিটারমিনেট A2 ডিভাইডেড ডিটারমিনেট এই যে দুই পাশে দুইটা দাগ দিচ্ছি, এটাকে বলে ডিটারমিনেট চিহ্ন। আর জেড এর মান বের করার নিয়ম হচ্ছে ডিটারমিনেট A3 ডিভাইডেড ডিটারমিনেট এ। তাহলে এই দেখো, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করার সূত্র আছে। তিনটা সূত্রের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটাকে ডিটারমিনেট এ দ্বারা ভাগ করা হয়েছে। প্রত্যেকটাকে ডিটারমিনেট এ দ্বারা ভাগ করা হয়েছে। তো এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান তিনটা বের করার জন্য আমার ডিটারমিনেট এ দ্বারা প্রত্যেককে ভাগ করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে এই কমন মানটা বের করে নিব, ডিটারমিনেট এ আমরা বের করে নিব। আমরা একটু আগে না এ ধরে নিলাম একটা ম্যাট্রিক্সকে, প্রথম ম্যাট্রিক্সটাকে এ ধরে নিলাম। এখন আমরা ডিটারমিনেট করব। ডিটারমিনেট করার নিয়ম আমরা শিখেছিলাম যে প্লাস মাইনাস প্লাস। ডিটারমিনেট করার নিয়ম আমরা শিখেছি, আগের অঙ্কটাই করলাম। প্লাস মাইনাস প্লাস, এরপরে আমরা ডিটারমিনেট চিহ্ন দিব, এবং প্রথম সারির যে সংখ্যাগুলো আছে 3 1 1, প্রথমে এখানে 3, এখানে 1, এখানে 1। এবার এই 3 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দাও, তাহলে থাকে -2 1 3 2। এটা এখানে লিখতে হবে, -2 1 3 2। এবার এই সেকেন্ড ওয়ান, এই ওয়ান বরাবর সারি কলাম বাদ দিয়ে দাও, তাহলে থাকে হচ্ছে 1 1 1 1 4 2। এরপরে এই 3 নাম্বারটা, এই ওয়ান বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দাও, তাহলে থাকে হচ্ছে 1 - 2 4 3। 1 - 2, এখানে 4, এখানে 3। এই যে দেখো, এই মানটা এখানে লিখেছি। এবার খুব সহজে ক্যালকুলেশন করবো। এখানে 3 আছে, 3 লিখলাম। এবার আড়াআড়ি গুণ, ফার্স্টে এই কোণা কোণে গুণ, 2 2 4। এবার মাইনাস চিহ্ন দিয়ে এই কোণা কোণে গুণ, 3 1 3, মাঝখানে অলওয়েজ মাইনাস চিহ্ন। সেম ভাবে -1টা রেখে দাও, কোণাকুণি গুণ করো, 2 1 2, 4 1 4, মাঝখানে মাইনাস চিহ্ন। এভাবে ক্যালকুলেশন করে -8 আমাদের ডিটারমিনেটের মান আসছে -8। আচ্ছা, এবার তাহলে ডিটারমিনেটের মানটা আমরা পেয়ে গিয়েছি। তার মানে প্রত্যেকটা নিচের মানটা কিন্তু আমরা পেয়েছি। এখন আসো, যদি আমার এক্স এর মান দরকার হয়, নিচের মানটা তো পাইছি, উপরের মানটা লাগবে না? ডিটারমিনেট A1 লাগবে না? আমার এক্স এর মান বের করার জন্য লাগবে ডিটারমিনেট A1। এখন ভাইয়া ডিটারমিনেট A1 আমি কোথায় পাবো? আমার তো A1 নাই। তো প্রথম কাজ হচ্ছে আগে A1 বের করে নিতে হবে। ভাইয়া A1 কোথায় পাবো? তো আমার তো এ ম্যাট্রিক্স আছে। আমি একটা এ, প্রথমটাকে বলেছি না, এটা এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা আছে 3 1 4, এই কলামের পরিবর্তে আমি যদি এই সমান চিহ্ন ডান পাশের এইটা লিখি 2 - 9 1, এই প্রথম কলামের পরিবর্তে যদি 2 - 9 1 লিখি, তাহলে ওইটাকে আমরা বলবো A1। যদি সেকেন্ড কলামটা পরিবর্তন করে যদি 2 - 9 1 লিখি, ওইটাকে বলবো A2। আর যদি থার্ড কলামটা পরিবর্তন করে 2 - 9 1 লিখি, ওইটাকে বলবো A3। তাহলে আমার A1টা আমি কিভাবে পাবো? প্রথম কলামটা পরিবর্তন করে দেখো, এখানে লিখেছি যে রিপ্লেস ফার্স্ট কলাম। তাহলে প্রথম কলামটা পরিবর্তন করে লিখেছি -2 - 9 - 1। এখন তাহলে আমরা A1 পেয়ে গেলাম। A1টাকে আবার ডিটারমিনেট করতে হবে, প্লাস মাইনাস প্লাস যেভাবে শিখাইলাম। তাহলে A1 ডিটারমিনেট করে -20। এবার এক্স এর সূত্র করে দাও, ডিটারমিনেট A1 ডিভাইডেড ডিটারমিনেট এ, মান বসা দাও, তাহলে 5/2 হচ্ছে এক্স এর অ্যান্সার। এখন ওয়াই এর অ্যান্সার বের করতে গেলে আমার তো এই যে ডিটারমিনেট ওয়াই এর মান বের করতে গেলে সূত্র কি? ডিটারমিনেট A2 ডিভাইডেড ডিটারমিনেট এ। তাহলে আমার কি করতে হবে? আগে A2 লাগবে। তো আগে A2 বের করে নিব। এই যে মাঝখানের কলামের পরিবর্তে 2 - 9 1 লিখেছি, তাহলে A2 পাবো। A2টাকে আবার ডিটারমিনেট করতে হবে, এবার সূত্র করে ভাগ করে দিব, তাহলে 2 আসে। জেড এর মান করতে গেলে এই যে 3 নাম্বারটা চেঞ্জ করে 2 - 9 1 লিখবো, এবার আবারও ডিটারমিনেট করব।
এবার সূত্র করব, তাহলে এইভাবে এক্স ওয়াই জেড তিনটা মান বের করতে হবে। তাহলে একটু কমেন্টস করে জানাও যে এই অঙ্ক তুমি পারবা কিনা। এটা হচ্ছে ক্রেমার মেথড, অর্থাৎ এই একই অঙ্ক দিয়ে ইনভার্স মেথডও করা যায়, ক্রেমার মেথডও করা যায়। একই অঙ্ক দিয়ে ইনভার্স মেথড করা যায়, ক্রেমার মেথড করা যায়। তোমার পরীক্ষায় যদি বলে ক্রেমার মেথড করো, তাহলে ক্রেমারের নিয়মে করবা। আর যদি কিছু না বলে বা অন্য কোনো কিছু বলে, সেটা হতে পারে ইনভার্স, সেটা হতে পারে বিপরীত ম্যাট্রিক্স, যাই বলুক না কেন, ক্রেমার কথাটা না থাকলেই তোমাকে ইনভার্স মেথডে করতে হবে। শুধু ক্রেমার কথাটা উল্লেখ থাকলে ক্রেমার মেথড। আর যদি কোনো কিছু না থাকে, শুধু যদি বলো সলভ দ্য ইকুয়েশন, তাও ইনভার্স মেথড। যদি বলে সলভ দ্য ইকুয়েশন, তাও ইনভার্স মেথড, কিছু না বললে ইনভার্স মেথড। আর ক্রেমার ওয়ার্ডটা থাকলে শুধু ক্রেমার মেথড। তো আমরা ক্রেমারটা শিখলাম, ইনভার্সটা শিখবো এখন। এই যে 20 নাম্বার বলেছে সলভ দ্য ইকুয়েশন ইউজিং ম্যাট্রিক্স মেথড। এই ম্যাট্রিক্স মেথড মানেও ইনভার্স মেথড, যাই আসুক না কেন ইনভার্স মেথডে করতে হবে। আচ্ছা, দিহান বলেছে যে সাইফুল ভাই কেমন আছে। হ্যাঁ, সাইফুল ভাই ভালো আছে। সাইফুল ভাইয়া অফলাইন অনলাইন দুই জায়গায় ক্লাস নেয়, আবার ভাইয়া জবও করে, সো ব্যালেন্স করে চলছে আর কি। ভালো আছে আলহামদুলিল্লাহ, আমাদের সবার দোয়ায়। আচ্ছা, দিহান কিন্তু সে ম্যাথে অনেক ভালো করেছিল যখন পরীক্ষা দিয়েছিল, 3.75 পেয়েছিল বিজনেস ম্যাথে। তো সে আলটিমেটলি ম্যাথে ভালো রেজাল্ট করেছিল। ওকে, ঠিক আছে। আমরা তাহলে 20 নাম্বারটা সলভ করবো, এটা ইনভার্স মেথডের অঙ্ক। এইটা করলে আমাদের আরো দুইটা অঙ্ক করতে হবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার ম্যাট্রিক্সের অঙ্কটা। তো চলো আমরা এটা একটু শিখে ফেলি। 20 নাম্বারে আমাদেরকে বলেছে ম্যাট্রিক্স মেথডে করতে হবে। তো দেখো, এই যে তিনটা সমীকরণ দেওয়া আছে, আমি বলেছি সবসময় এই ধরনের অঙ্কের তিনটা সমীকরণই দেওয়া থাকে। তো আমরা আগে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিব। এখানে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি। প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো, তারপরেরটাকে সি ধরবো। এখানে উল্টাপাল্টা ধরেছে, বাট তুমি এবিসি ধরে নিবা, হ্যাঁ। আমি এখানে আছে, এসব কিচ্ছু দরকার নেই, এইগুলা কোনো কিছু দরকার নেই, আমি ধরাটা শিখাই দিচ্ছি। ধরো, প্রথম ম্যাট্রিক্সটাকে এ ধরবা, পরেরটাকে বি, তারপরেরটাকে সি। তাহলে দেখো তো, এইটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এখানে এ আর বি দুইটা কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ এ আর বি দুইটা গুণ আকারে আছে। আর সমান চিহ্ন ডান পাশেরটা হচ্ছে সি। তো আমরা চাইলে এভাবে লিখতে পারি যে বি সমান সমান সি ডিভাইডেড এ। এর প্রশ্ন হচ্ছে, ভাইয়া এটা ওই পাশে কেন দিলাম? আমি তো বিও দিতে পারতাম। বিটা বাম পাশে রাখতে হবে কেন জানো? কারণ বি এর মান হচ্ছে এক্স ওয়াই জেড। আর এক্স ওয়াই জেড মানে কি? এটা হচ্ছে চলক বলে, অর্থাৎ এগুলোর আমরা মান বের করি। তাহলে বিটাকেই সবসময়, অর্থাৎ এক্স ওয়াই জেডটাকেই সবসময় বাম পাশে রাখতে হবে। আমরা এটাকে আরেকটা লাইন বড় করতে পারি, বি সমান সমান সি ইন্টু এ পাওয়ার মাইনাস ওয়ান। এ পাওয়ার মাইনাস ওয়ানকে বলে ইনভার্স, সি ইন্টু এ ইনভার্স। অর্থাৎ ভাগ থেকে যদি আমি গুণ আকারে লিখতে চাই, তাহলে পাওয়ার মাইনাস ওয়ান দিতে হয়। ভাগ থেকে গুণ আকারে গেলে পাওয়ার মাইনাস ওয়ান দিতে হয়। এখন বির মান অঙ্কে দেওয়া আছে এক্স ওয়াই জেড, সি এর মান দেওয়া আছে 7, 16, 22, কিন্তু এ ইনভার্সের মান দেওয়া নেই। তাহলে আমাদের সব মানগুলো যদি আমরা পেয়ে যাই, আমাদের অঙ্ক হয়ে যাবে, কিন্তু এ ইনভার্সের মান দেওয়া নেই, এটা বের করতে হবে। তো এ ইনভার্সের মান বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এ ইনভার্স, এই যে এ ইনভার্সের সূত্র হচ্ছে 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। আবার বলছি, 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, এটা হচ্ছে এ ইনভার্স বের করার সূত্র। এখন আমাকে তাহলে এই যে ডিটারমিনেট করতে হবে, তারপরে অ্যাডজয়েন্ট করতে হবে। তো আগে ডিটারমিনেটটা করে নাও। এই যে ডিটারমিনেট করেছি, -1 বের হয়েছে ডিটারমিনেট করে। এবার আমাকে ডিটারমিনেট -1, তাহলে অ্যাডজয়েন্ট করতে হবে। তো অ্যাডজয়েন্ট সরাসরি করা যায় না, অ্যাডজয়েন্ট করতে গেলে কো ফ্যাক্টর তাকে ট্রান্সপোজ করতে হয়। এখন যারা কো ফ্যাক্টর ট্রান্সপোজ পারো না, আমি শিখাই দিব। অ্যাডজয়েন্ট করতে গেলে কো ফ্যাক্টর করা লাগে, ট্রান্সপোজ করা লাগে। এখন প্রশ্ন, ভাইয়া কো ফ্যাক্টর কি? তো এখানে কো ফ্যাক্টরটা শিখিয়েছি। আমরা যেমন ডিটারমিনেটে কি করি, প্লাস মাইনাস প্লাস করি না? কো ফ্যাক্টরে প্লাস মাইনাস প্লাস, এরপরে মাইনাস প্লাস মাইনাস, এরপরে আবারও প্লাস মাইনাস প্লাস, এইভাবে তিনটা সারি করতে হয়। প্রথমে প্লাস মাইনাস প্লাস, লাস্টেও প্লাস মাইনাস প্লাস, আর মাঝখানেরটা হচ্ছে উল্টা, মাইনাস প্লাস মাইনাস। এবার প্রত্যেকটাই সেম ভাবে ডিটারমিনেট চিহ্ন বসাতে হবে। বসানোর পরে আগের নিয়মে আমরা শিখেছি না, যে প্রথমটা সারি কলাম বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলা বসাতে হবে, সেভাবে বসিয়ে কোফ্যাক্টরটা করে ফেলতে হবে। আর এই কোফ্যাক্টরটাকে
আচ্ছা, কো ফ্যাক্টরটাকে যদি আমি ট্রান্সপোজ করতে চাই, অর্থাৎ আমার তো লাগবে অ্যাডজয়েন্ট, তাই না? অ্যাডজয়েন্ট বের করতে গেলে এখানে যে কো ফ্যাক্টর আছে না, এই কো ফ্যাক্টরটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে এই যে টি দ্বারা প্রকাশ করা হয়, ট্রান্সপোজকে টি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এইখানে যে সারি আছে এই সারিটা এখন দেখো কলাম আকারে লিখেছি। এইখানে যে সারি আছে দেখো এই সারিটা কলাম আকারে লিখেছি। এখানে যে সারি আছে দেখো এই সারিটা কলাম আকারে লিখেছি। অর্থাৎ সারিগুলোকে যদি কলাম করে দেই, কোফ্যাক্টরের সারিগুলোকে কলাম করে দিলে তাহলেই আমি অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাহলে অ্যাডজয়েন্ট আমার বের করা শেষ। তাহলে সূত্র অনুসারে মান বসাও। 1/ডিটারমিনেট এ, ডিটারমিনেট এর মান বেরোছে -1, আর অ্যাডজয়েন্টের মান বেরোছে এইটা। তাহলে এই -1 দিয়ে সবগুলোরে ভাগ করে দিছি। এবার শুরুতে আমার এরকম ছিল না, বি সমান সমান c × a⁻⁻1 এ ইনভার্স। এখন বির মান আমরা জানি XYZ, সি এর মানও জানি, এ ইনভার্সের মানও জানি, তিনটা মান বসাবো। আচ্ছা, এই যে বি সমান সমান c × a ইনভার্স, তাহলে আমরা এই মান দুইটা এখন বসাবো। এ ইনভার্সের মান হচ্ছে এইটা, আর সি এর মান হচ্ছে এটা। দুটা মান গুণ আকারে আছে, গুণ করব কিভাবে? এই প্রথম সারি আর কলাম গুণ হবে, মানে 1 এর সাথে 7, এই 1 এর সাথে 16, আর এই -1 এর সাথে 22, এভাবে আমরা গুণ করেছি। এরপর এই সেকেন্ড সারি দিয়ে আবার গুণ হবে, থার্ড সারি দিয়ে আবার গুণ হবে। গুণ করে ক্যালকুলেশন করে 133, তার মানে XYZ, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, তারপরে জেড এর মান। এইভাবে আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এইভাবে আমাদের ইনভার্স মেথডটা শিখতে হবে। এই ইনভার্স ক্রেমার থেকে যে কোনো একটা ম্যাথ আসবে পরীক্ষায়, হ্যাঁ, হয় ইনভার্স অথবা ক্রেমার অথবা দুইটাই আসতে পারে, অনেক সময় দুইটাই চলে আসে। আচ্ছা, এবার 21, এটা হচ্ছে লেখার একটা অঙ্ক। এই লেখার অঙ্ক থেকে একটা আসতে পারে, হ্যাঁ, ইনভার্স ক্রেমার থেকে একটা, লেখার অঙ্ক থেকে একটা, এগুলোকে বলে বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথ। তো বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথটা আমরা একটু শিখে ফেলি। এই অঙ্কটাই মনে হয় 8-10 বার পরীক্ষায় আসছে, এই সেম অঙ্কটা। সেম অঙ্কটা, সংখ্যাও চেঞ্জ করে না, হুবহু দিয়ে দেয়। বলছে এ ট্রাস্ট ফান্ড হ্যাজ টাকা 50,000, একটা ট্রাস্ট ফান্ডে 50,000 টাকা আছে, দ্যাট ইজ টু বি ইনভেস্টেড ইন্টু টু টাইপস অফ বন্ড, যেটা দুইটা বন্ডে বিনিয়োগ করা হবে। একটা ট্রাস্ট ফান্ডের 50,000 টাকা আছে যেটা দুইটা বন্ডে বিনিয়োগ করা হবে। তার মানে তোমার মনে করো তোমার কাছে 50,000 টাকা আছে, তুমি দুই জায়গায় বিনিয়োগ করবা। এক জায়গায় বিনিয়োগ করতে তুমি ভয় পাচ্ছ, যদি টাকা পয়সা মায়ের যায়, হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ, তুমি দুই জায়গায় বিনিয়োগ করবা। The first bond pays 5% interest per year and second bond pays 6% interest per year. প্রথম বন্ড থেকে তুমি 5% সুদ পাবা, আর দ্বিতীয় বন্ড থেকে 6% সুদ পাবা। ইউজিং ম্যাট্রিক্স অ্যালজেব্রা ডিটারমাইন হাউ টু ডিভাইড 50,000 টাকা অ্যামং দ্য টু টাইপস অফ বন্ড সো অ্যাজ টু অবটেইন অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট 2780। বলছে তোমার কাছে 50,000 টাকা আছে, তুমি দুই জায়গায় বিনিয়োগ করবা। প্রথমে যার কাছে বিনিয়োগ করবা সে 5% সুদ দিবে, আর দ্বিতীয় যার কাছে বিনিয়োগ করবা সে তোমাকে 6% সুদ দিবে। আর মোট সুদ মিলে বছরে 2780 টাকা পাবা। এখন প্রশ্ন হচ্ছে যে কার কাছে কয় টাকা বিনিয়োগ করেছো। তো আমি ধরে নিব যে প্রথম জনের কাছে বিনিয়োগ করেছি, আমি ধরে নিব যে প্রথম জনের কাছে বিনিয়োগ করেছি X টাকা। এক্স ইজ ইনভেস্টেড ইন ফার্স্ট বন্ড, এক্স ইজ ইনভেস্টেড ইন ফার্স্ট বন্ড। প্রথম জনের কাছে X টাকা বিনিয়োগ করেছে, তাহলে দ্বিতীয় জনের কাছে 50,000 - X, কারণ আমার মোট টাকা 50,000। তাহলে দ্বিতীয় জনের কাছে বিনিয়োগ করেছি 50,000 - X। এরপরে লিখেছি ইট ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ রো ম্যাট্রিক্স, এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তো প্রথম জন হচ্ছে এক্স, আর দ্বিতীয় জন হচ্ছে 50,000 - X। তাহলে দুইজনের টাকা আমি এই ম্যাট্রিক্স আকারে লিখলাম এখানে। এবার ইন্টারেস্ট আছে না, 5% আর 6%, 5% মানে 0.05, আর 6% মানে 0.06, তাহলে আমরা এটাকেও ম্যাট্রিক্স আকারে লিখলাম, প্রথমটা সারি আকারে, তারপরের গুলো কলাম আকারে। আচ্ছা, তাহলে এটা হলো আমার আসল টাকা। দুই জায়গায় বিনিয়োগ করেছি, একজনের কাছে X টাকা, আরেকজনের কাছে 50,000 -X টাকা, এটা হচ্ছে আমার আসল টাকা। আর এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। তো মনে রাখবা আসল টাকা আর ইন্টারেস্ট এই দুইটা গুণ করলে সুদ বের হয়। যেমন আমরা বলি না যে 100 টাকার 5% কত হয়, 100 টাকার 5% 5 টাকা হয়। তাহলে এই 5 টাকা হচ্ছে আমার সুদের টাকা। 100 টাকা আমার আসল টাকা, আর এটা হলো পার্সেন্টেজ। আসল টাকা আর পার্সেন্টেজ গুণ করলে যেটা বেরোয় এটা হচ্ছে সুদ। তো এখানে এটা হলো আমার আসল টাকা, আর এটা হলো আমার ইন্টারেস্ট, এই দুইটা গুণ করব। এই দুইটা গুণ করলে যেটা বেরোবে এটা হলো সুদের টাকা। তাহলে গুণ কিভাবে করে, প্রথমটার সাথে প্রথমটা গুণ, 0.05X,
আর এই পরেরটার সাথে পরেরটা গুণ। এই 0.06 দিয়ে দুইটাকেই গুণ করতে হবে। তো 0.06 দিয়ে 50,000কে গুণ করলে 3,000 হয়। আর এক্স কে গুণ করলে 0.06 এক্স। ক্যালকুলেশন করো, তাহলে এইটা হচ্ছে আমার সুদের টাকা। আর অঙ্কের মধ্যে একটা সুদের টাকা দেওয়া ছিল 2780। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই সুদের টাকা সমান সমান 2780। এখান থেকে এক্স এর মানটা বের হয়ে যাবে। তার মানে প্রথম বন্ডে বিনিয়োগ করে 22,000 টাকা, আর দ্বিতীয় বন্ডে বিনিয়োগ করে 50,000 মাইনাস 22,000, তাহলে 28,000 হবে। তাহলে এইভাবে এই লেখা অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এগুলো অনেকবার করিয়েছি, অলরেডি ইউটিউবে এই ক্লাসগুলো দেওয়া ছিল। তো এগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, আর একটা লেখা অঙ্ক করাবো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 22 নাম্বার বলছে যে এ ফার্ম প্রডিউসেস থ্রি টাইপস অফ মোবাইল। একটা ফার্ম তিন ধরনের মোবাইল উৎপাদন করে। একটা হচ্ছে এ, একটা হলো বি, আর একটা হলো সি। তিনটা ক্যাটাগরির মোবাইল উৎপাদন করে। দ্য ফলোইং ম্যাট্রিক্স শোজ দ্য সেল মোবাইল সেট ইন টু ডিফারেন্ট সিটিজ। যেটা দুইটা শহরে বিক্রি করা হয়। বলছে যে একটা কোম্পানি তিন ধরনের মোবাইল বিক্রি করে, যেটা দুইটা শহরে, টু ডিফারেন্ট সিটিজ, দুইটা শহরে বিক্রি করা হয়। মোবাইল উৎপাদন করে তিন ধরনের আর বিক্রি করে দুইটা শহরে। তাহলে এখানে দেওয়া আছে এই যে তিন ধরনের মোবাইল এবিসি, আর বিক্রি করে দুইটা শহর, এই হচ্ছে একটা শহর, এই হচ্ছে একটা শহর। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। এরপরে বলছে ইফ কস্ট, কস্ট মানে খরচ, ইফ কস্ট অফ ইচ সেট এবিসি 1,000, 2,000, 3,000। তার মানে এ মোবাইল তৈরি করতে খরচ হয় 1,000, বি মোবাইল তৈরি করতে 2,000, আর সি মোবাইল তৈরি করতে খরচ হয় 3,000। সেলিং প্রাইস দেওয়া আছে। তাহলে এ মোবাইল বিক্রি করে 1,500 টাকা, বি মোবাইল 3,000 টাকা, সি মোবাইল 4,000 টাকা বিক্রি করে। এখন তোমাকে এই ম্যাট্রিক্স পদ্ধতিতে বের করতে হবে। কি বের করতে হবে? ফাইন্ড আউট প্রফিট। প্রফিট বের করতে হবে। তো প্রফিট বের করতে গেলে সবার আগে বিক্রি করেছি কতটুকু এইটা আগে লিখতে হবে। আমি বিক্রি করেছি কতটুকু, তাহলে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। এই যে সেল, সেল অফ মোবাইল ইন টু ডিফারেন্ট সিটি। তাহলে বিক্রয়ের পরিমাণটা আমরা ম্যাট্রিক্স আকারে, যে বিক্রয়ের পরিমাণ, এটাকে কোয়ান্টিটি নামে প্রকাশ করা হয়, এই জন্য কিউ লিখেছি। তাহলে এটা আমরা ম্যাট্রিক্স আকারে লিখলাম। ব্যয়ের পরিমাণটা সি দ্বারা, কস্ট, এটা আমরা 1,000, 2,000, 3,000 ম্যাট্রিক্স আকারে লিখলাম। বিক্রয়ের পরিমাণ সেলস, এটাকেও আমরা 1,500, 3,000, 4,000 আগে লিখে নিলাম গিভেন দ্যাট দিয়ে। এবার আমার বের করতে বলেছে প্রফিট। মনে রাখবা প্রফিট বের করার নিয়ম হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স, আয় থেকে ব্যয় বাদ দিতে হয়। আবার বলছি, প্রফিট বের করার নিয়ম হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে প্রফিট পাওয়া যায়। তো আয় থেকে যে ব্যয় বাদ দিব আমি, এখানে আয় কই আর ব্যয় কই? আয় দেওয়া নেই, ব্যয়ও দেওয়া নেই। আয় বের করতে হবে, ব্যয়ও বের করতে হবে। কিভাবে? এখন মনে করো আমি যদি 100টা মোবাইল বিক্রি করি, আর প্রতিটা মোবাইল যদি 500 টাকা করে বিক্রি করি। আবার বলছি, আমি মোবাইল বিক্রি করব 100টা, প্রতিটার দাম 500 টাকা। তাহলে এটা গুণ করলে আমার আয় বের হবে না? 50,000 টাকা আমার আয়। 100টা মোবাইল প্রত্যেকটা 500 টাকা করে বিক্রি করবো, তাহলে দুইটা গুণ করলে তো আয় বেরোবে। তার মানে কোয়ান্টিটির সাথে প্রতিটার দাম আমি গুণ করলে আমার রেভিনিউ বের হবে। তাহলে এইটা হচ্ছে আমার কোয়ান্টিটি, আর এইটা হচ্ছে আমার একটার বিক্রয় মূল্য। তাহলে এই কোয়ান্টিটি আর একটার বিক্রয় মূল্য গুণ করলে আমার আয় বের হবে, রেভিনিউ বের হবে। তার মানে কিউ আর এস গুণ করলে রেভিনিউ পাওয়া যাবে। তাহলে রেভিনিউ এর নিচে আমরা লিখতে পারি কিউ ইন্টু এস। এক্সপেন্স, এই কোয়ান্টিটির সাথে যদি আমি কস্টটা গুণ করি, অর্থাৎ কিউ ইন্টু সি, এই কস্ট গুণ করলে আমার টোটাল এক্সপেন্সটা বের হয়ে যাবে। এবার দুইটা বিয়োগ করলে আমার লাভ বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে টোটাল ব্যয়টা বের করেছি, তারপরে টোটাল আয়টা, অর্থাৎ কিউ আর সি গুণ করলে ব্যয়, কিউ আর এস গুণ করলে টোটাল আয়। এরপরে আমরা বিয়োগ করে দিয়েছি এই যে এইটা আর এইটা, আয় থেকে ব্যয়টা বিয়োগ করে দিব। আয় থেকে ব্যয় বিয়োগ করে দিলে আমার মুনাফা পেয়ে যাব। অর্থাৎ 23 লাখ থেকে 16 লাখ বিয়োগ করব, আর 14,50,000 থেকে 10 লাখ বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে প্রথম শহরের মুনাফা, এটা দ্বিতীয় শহরের মুনাফা। এইভাবে আমাদের, ও লাস্টে দুইটা শহরের মুনাফা যোগ করে দিয়েছি। তো এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। 22 নাম্বার, দেখো তো বুঝতে পারলে কিনা একটু বলো।
মোটামুটি ম্যাট্রিক্সের আর কোনো অঙ্ক নাই, আমরা সব নিয়ম শিখেছি। কি কি শিখলাম একটু রিভিউ করে দিই। আমরা প্রথমে যোগ বিয়োগ গুণ, তারপরে ডিটারমিনেট, এরপরে র্যাঙ্ক, এরপরে হচ্ছে তোমার ইনভার্স মেথড, ক্রেমার মেথড, ডিটারমিনেটের প্রমাণ, তারপরে ফাংশনের অঙ্ক, এরপরে বিজনেস অ্যাপ্লিকেশন। এই ম্যাট্রিক্সের সব নিয়ম কিন্তু আমরা শিখে ফেলেছি। প্রত্যেকটা নিয়ম আমাদের ম্যাট্রিক্সের শেখা শেষ। তো ম্যাট্রিক্সের এই নিয়মগুলোর মধ্য থেকে পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে ম্যাট্রিক্স শেষ, তাহলে আমরা কি কি শেষ করলাম? নাম্বার সিস্টেম, এরপরে সেট, এরপরে ম্যাট্রিক্স, তিনটা চ্যাপ্টার আমাদের শেষ। বাকি থাকলো লিনিয়ার ইকুয়েশন এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনের অঙ্কগুলো বাকি আছে, এগুলো পিডিএফ এ দেওয়া আছে, তোমরা বাসায় ট্রাই করবা। আমি আর একটা ক্লাস নিব লিনিয়ার আর কোয়াড্রেটিকের উপরে, অর্থাৎ ম্যারাথন ক্লাস আগামীকালকেও নিব। আগামীকালকে নিয়ে শেষ করাই দিব তোমাদের ম্যারাথন ক্লাস। ঠিক আছে, যদিও পরের দিন পরীক্ষা আছে, বাট যাদের পরীক্ষা আছে, ফার্স্ট ইয়ার যারা, পরীক্ষা আছে 12 তারিখে সম্ভবত, তোমরা অন্তত এক এক ঘন্টা একটু সময় রেখো। আমি আগামীকালকেও তোমাদের এই ক্লাসটা নিব। আগামীকালকেও ইনশাল্লাহ নিব এই ক্লাসটা, ম্যারাথন ক্লাসটা। তো আগামীকালকেও একটা ঘন্টা একটু সময় দিও। ঠিক আছে? কোন ডিপার্টমেন্টের পরীক্ষা আছে কালকে একটু কমেন্টস করে জানাও তো। মনে হয় ফার্স্ট ইয়ার 7 কলেজে কোন ডিপার্টমেন্টের আছে একটু কমেন্টস করে জানাও। প্রিয়া বলছে স্যার লগারিদম প্রবলেম গুলোর একটা ক্লাস নিবেন। লগারিদম প্রবলেম গুলো সেকেন্ড ইয়ারের ক্লাস পাবা, ফার্স্ট ইয়ার যাদের 12 তারিখে পরীক্ষা তারা হয়তো ক্লাস পাবা না, কিন্তু বাকিরা পরবর্তীতে লগারিদমের ক্লাস পাবা। আচ্ছা, মার্জু লগারিদমের কথা বলেছে, ওকে ঠিক আছে। আচ্ছা, কেউ নাই 12 তারিখে যাদের পরীক্ষা, তারা কি কেউ ক্লাস করেনি আজকে? কামরুল বলছে পিডিএফটা কই পাবো? বিবিএ ভিশন কোচিং পেজে দেওয়া আছে পিডিএফ। সুবর্ণা বলছে যে আমরা কি ম্যারাথন ক্লাসের ম্যাথ গুলো করবো শুধু তাহলে? ম্যারাথন ক্লাসের ম্যাথ যেগুলো করাচ্ছি এগুলো তো করতেই হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা ম্যাথ। কিন্তু আমাদের আগের যে লেকচার শিট যেখান থেকে তুমি নিয়মিত প্র্যাকটিস করেছো সেই লেকচার শিটও দেখতে হবে। কারণ এটা হচ্ছে যে বাছাই করা কয়েকটা ম্যাথ, যেমন সেটে আমি 8টা ম্যাথ করেছি। এখন শুধু 8টা ম্যাথ করলে একটা চ্যাপ্টার কমপ্লিট হয় না, বাট আমি মোস্ট ইম্পর্টেন্ট 8টা ম্যাথ করেছি, তার মানে শুধু 8টা করলে হবে না, তোমাকে আগের ম্যাথ রিভিশন দিতে হবে, বাট এই 8টা বেশি করে প্র্যাকটিস করবা। 12 তারিখে এক্সাম সেটা তো বুঝলাম, ও ফিনান্স ডিপার্টমেন্ট এক্সাম আছে। তোমার ইয়াসমিন বলছে ফিনান্স ডিপার্টমেন্টের 12 তারিখে এক্সাম। তাহলে ফিনান্স ডিপার্টমেন্টের জন্য লগের ক্লাসটা আমি করাচ্ছি না, তোমরা নিজের মতো করে করে নিবা লগ ক্লাসটা। আর বাকিগুলো তো আমি করিয়ে দিচ্ছি তোমাদের। তবে যেহেতু 12 তারিখে সবার পরীক্ষা না, বাকিরা লগের ক্লাস পরবর্তীতে পাবা। হ্যাঁ, যারা সেকেন্ড ইয়ার আসো তাদের পরীক্ষা দেরি আছে, তো তারা লগের ক্লাস পাবা। তারা আরো এক্সট্রা ক্লাস পেতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইনটা আজকে শুরু করব না, এটা আগামীকালকে করাবো। স্ট্রেট লাইন এবং কোয়াড্রেটিক ইকুয়েশন এটা আগামী ক্লাসের জন্য রেখে দিলাম, আগামীকালকের জন্য। 11টা 38, প্রায় 12টার কাছাকাছি বেজে যাচ্ছে। তো আজকে আর করাবো না, কারণ গত দিনও দেখলাম যে 12টার কাছাকাছি সময় স্টুডেন্ট অনেকেই লাইভ ক্লাস কমিয়ে দিয়েছিল। তো এই জন্য আজকে নিচ্ছি না। অন্যান্য ক্লাস থাকে তো এই জন্য ক্লাস শুরু করতে দেরি হয়ে যাবে। আজকেও 10:30টায় ক্লাস নিয়েছি তোমাদের, কারণ অন্যান্য ব্যাচের ক্লাস ছিল। এই জন্য আগামীকালকেও হয়তো বা এই 10টা 10:30টাই নিতে হবে। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা স্ট্রেট লাইনটা আর কোয়াড্রেটিক ইকুয়েশন ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য, যেহেতু 12 তারিখ থেকে ফাইনাল ডিপার্টমেন্টের পরীক্ষা। ঠিক আছে? আর যেগুলো হোমওয়ার্কের সমস্যা আছে, যেমন প্রিয়া বলেছে হোমওয়ার্কের সমস্যা আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তোমাদেরকে। তো আমার হোয়াটসঅ্যাপে একটু নক করলেই হবে, স্ক্রিনশট দিয়ে যে ভাইয়া এই জায়গাটায় বুঝি নাই, মার্ক করে দিবা। ভাইয়া এই জায়গাটায় বুঝি নাই, আমি বুঝিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো মনে হয় থাকার কথা সবার কাছে, না থাকলে আমি দিয়ে দিচ্ছি। 0740544 155। তো যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা কল দিতে পারো, ঠিক আছে? আমি দেখাই দিব। ওকে, আজকের ক্লাসের ভিডিওটা গ্রুপে দিয়ে দিয়েছি। বিবিএ ভিশন কোচিং যে গ্রুপ, এখানেই ক্লাস শেষে আপলোড হয়ে যাবে অটোমেটিক। আর কালকে অবশ্যই ক্লাসটা করো, কারণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্ট্রেট লাইন এবং কোয়াড্রেটিক। এখান থেকে দুইটা চ্যাপ্টার থেকে দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে। 2019 সালে 3টা প্রশ্ন এসেছিল এখান থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো কখনো কখনো এরকম 3টা প্রশ্ন চলে আসে, তবে সাধারণত একটা বা দুইটা আসে, বেশিরভাগ সময় একটা অথবা দুইটা।
ওকে। তো ঠিক আছে, তাহলে আজকে আর করাচ্ছি না, আজকে শেষ করে দিচ্ছি ক্লাস। যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা শেয়ার করেছো তাদেরকে আরো বেশি ধন্যবাদ। যারা শেয়ার করনি তারা শেয়ার করে দিও, ঠিক আছে, কারণ আমি এটা দেখি যে কারা কারা শেয়ার করছে। তো আজকের মতো শেষ করে দিই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।